আজকে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের একটি গল্প পড়াবো। যে গল্পটির নাম হচ্ছে হলুদ পোড়া, যা রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটির বিষয়বস্তু আসার আগে একটু আমরা সাহিত্যিক ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের সবথেকে কনিষ্ঠ। যে তিনজন বন্দ্যোপাধ্যায়কে ত্রয়ী বলা হয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তাদের অন্যতম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় যখন জন্মগ্রহণ করেছিলেন, তার দেহের রং কালো ছিল। সেই কালো রং থেকে তাকে কালো মানিক ডাকনাম তার দেওয়া হয়। সেই কালো মানিক থেকে পরবর্তীকালে তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিতি লাভ করেন। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় অঙ্কের ছাত্র ছিলেন, বিজ্ঞানের ছাত্র ছিলেন, অঙ্কে অনার্স নিয়ে পড়াশোনা করছেন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু পরবর্তীকালে সাহিত্যকে আপন করে নেন, বাংলা সাহিত্যকে তার পেশা করে নেন। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন। 1956 সালে তার পরলোক গমন হয়। তা এই সাহিত্যিক খুব স্বল্প বয়সীর জীবন লাভ করেছিলেন, কিন্তু স্বল্প বয়সের জীবনের মধ্যেই তিনি তার অমর কিছু উপন্যাস, গল্প, গ্রন্থ সৃষ্টি করে গেছেন, যেগুলো আজও সমান প্রাসঙ্গিক। এ বিষয়ে উল্লেখ করতে হয় পুতুল নাচের রীতিকথা, পদ্মা নদীর মাঝি, তারপর হচ্ছে উপন্যাসের মধ্যে রয়েছে জননী, শহরতলী প্রভৃতি। আর গল্পগ্রন্থের মধ্যে অতসী মামি ও অন্যান্য গল্পগ্রন্থ, হারানের নাচ জামাই, আমাদের হলুদ পোড়া গল্পগ্রন্থ, সরীসৃপ প্রভৃতি। ওনার বিষয়ে আরেকটি তথ্য একটু বলতে হয়। যখন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করছেন, সেই সময় কথা প্রসঙ্গে এক বন্ধু বলেছিল যে বিখ্যাত সমস্ত পত্রিকায় নামকরা লেখক না হলে তাদের লেখা ছাপানো হয় না। তখন তিনি সেই বন্ধুকে প্রত্যুত্তরে বলেছিলেন, নামকরা লেখক নয়, যথেষ্ট মেধাবী সম্পন্ন বা ভালো মানের লেখা লিখলেই যে কোনো লেখকের কিন্তু পত্রিকায় লেখা ছাপানো সম্ভব। সেটা তিনি কাজে করিয়ে দেখিয়েছিলেন। বিচিত্রা পত্রিকায় তার অতসী মামি নামে একটি গল্প তিনি পাঠিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই। এবং পরবর্তীকালে তিনি কি করলেন, যে প্রমাণ করলেন যে ভালো মানের লেখা হলেই যে কোনো পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। এবং পরবর্তীকালে অতসী মামি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার হলুদ পোড়া গল্পটায় আসি। দেখো, হলুদ পোড়া এই গল্পটা হলুদ পোড়া নামক গল্পগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তা হলুদ পোড়া নামটা দিয়ে গল্পের একটু আভাস দেওয়ার চেষ্টা করেছেন। সাহিত্যে নামকরণ গুরুত্বপূর্ণ, সেই নামকরণের মধ্যে দিয়েই পাঠককে কিন্তু কৌতূহলী করে তুলছেন। দেখো, হলুদ আমরা জানি রান্নার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এখানে কাঁচা হলুদের কথা বলা হচ্ছে, যে হলুদকে পোড়ানো হচ্ছে। কিসের জন্য? মানে গ্রাম বাংলায় এরকম সংস্কার রয়েছে বা কুসংস্কার, অন্ধবিশ্বাস রয়েছে। অশরীরী বা কোনো আত্মা, কোনো বা অলৌকিক শক্তি মানুষকে ভর করলে তাকে মুক্তিদানের জন্য তার নাকের কাছে এই হলুদ পোড়াকে শোকানো হয়, তাহলে তার হয়তো মুক্তি লাভ ঘটবে, এরকম ভাবা হয়। তা এই গল্পটার মধ্যে গ্রাম বাংলার এই সমস্ত অশিক্ষা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, অশরীরীর প্রতি দুর্বলতা, আত্মা রয়েছে, ভূতপ্রেত রয়েছে সমাজে, যে কোনো মানুষের উপর ভর করতে পারে, তার পরিণাম ভালো নয়, এই ধরনের অন্ধবিশ্বাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। যে অন্ধবিশ্বাসকে শিক্ষা দিয়ে দূর করার চেষ্টা করতে হবে, কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ যদি এই মানসিকতায় বিশ্বাসী হয়, তাহলে অনেক সময় দেখা যায় শিক্ষিত মানুষেরাও তাদের সেই যুক্তি, তাদের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে তাদের মতো অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে ওঠে। এখানে কিন্তু এই অন্ধবিশ্বাস এবং শিক্ষার দ্বন্দ্ব দেখানো হয়েছে, এবং শেষে যে অন্ধবিশ্বাস জয়লাভ করছে তার একটা বার্তা দিচ্ছেন ধীরেন চরিত্রের মাধ্যমে। তা হলুদ পোড়া গল্পটার একটু সারাংশ ব্যাখ্যা করি, তাহলে এই মেসেজটা, এই বার্তাটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো। তো কী বলছে, কোনো এক বছরের কার্তিক মাসের মধ্যভাগে 3 দিনের ব্যবধানে গ্রামে দুটো খুন হয়ে যায়। কারা কারা খুন হয়? বলাই চক্রবর্তী, তাকে একটা কোথায় ফেলে রেখে দেওয়া হয় বলছে, মজারি গাছের তলায় বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা যায়।
বলাই চক্রবর্তী মধ্যবয়সী জোয়ান পুরুষ। বলাই চক্রবর্তীর মাথা ফেটে আটচির হয়ে গেছিল, সম্ভবত লাঠির আঘাতে। তাকে এইভাবে কারা মেরে রেখে দিয়ে যায়। আর 3 দিনের মধ্যেই আর একটা মেয়ের খুন হয়। সেই মেয়ে হচ্ছে কে না, ধীরেনের বোন শুভ্রা। সে 1.5 বছর পর তার বাবার বাড়িতে আসে সন্তান সম্ভবা এই কারণে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সন্ধ্যাবেলায় পুকুর ঘাটে কারা তাকে গলা টিপে হত্যা করে তার দেহ রেখে যায়। তা এই রকম পরিস্থিতিতে গল্পটা স্টার্ট হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বলাই চক্রবর্তীর ভাইপো, তার নাম হচ্ছে নবীন, সে কলকাতা শহরে থাকে। কাকার মৃত্যুর সংবাদ পেয়ে, কাকার তো আর সন্তান সন্ততি নেই, সমস্ত কিছু দেখাশোনার জন্য কলকাতা সমস্ত কাজ চুকিয়ে দিয়ে সে গ্রামে ফিরে আসে। সে সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করে এবং ঘোষণা করে যে কাকার কী করে মৃত্যু হয়েছে সেই রহস্যের সমাধান যে করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে 50 টাকা। এরকমভাবে গল্প চলছে। এরকম সময় সন্ধ্যাবেলায় দেখা যায় যে নবীনের স্ত্রী, নবীনের স্ত্রীর নাম হচ্ছে দামিনী। দামিনীর গায়েতে তেঁতুল গাছ থেকে হঠাৎ করে একটা সন্ধ্যাকালীন হাওয়া আসে বা বাতাস আসে। সেই বাতাসের স্পর্শে সে অস্বাভাবিক হয়ে যায়। সে আর নিজের মধ্যে থাকে না। পরবর্তীকালে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর সে অস্বাভাবিক আচার আচরণ করতে থাকে। তার এই অস্বাভাবিক আচার আচরণ দেখে কেউ গ্রামের কুঞ্জ গুণিনকে ডাকার পরামর্শ দেয়, কিন্তু ধীরেন সেই জায়গায় উপস্থিত হয়ে তাকে বোঝায় যে তুমি তো পড়াশোনা জানো, তুমি তো জানো অনেক কিছু, তোমার তো অনেক জ্ঞান রয়েছে, তো এই সময় তো ডাক্তার ডাকা দরকার, কৈলাস ডাক্তারকে। তা যাই হোক, তার মতামতকেও গুরুত্ব দেওয়া হবে, গ্রামের অন্যান্য মানুষেরও মতামতকে গুরুত্ব দিয়ে অবশেষে কুঞ্জ গুণিন এবং কৈলাস ডাক্তারকে ডাকার সিদ্ধান্ত নেয় নবীন। তা কুঞ্জগুণিন আগে আসে। কুঞ্জগুণিন দামিনীকে দেখে। দামিনীর এই আচার আচরণ দেখে সে বুঝতে পারে যে কে ভূতে ধরেছে। গ্রামের মানুষও তাই বিশ্বাস করতে থাকে, তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং তাকে নানান ধরনের ওঝারা যেমন করে মানুষের উপর তাদের জোর জুলুম অত্যাচার এই সমস্ত কিছু খাটায় এবং শেষে তার নাকের সামনে কাঁচা হলুদ পুড়িয়ে ধরে এবং তাকে জিজ্ঞেস করে তুই কে, সত্যি করে বল। তখন সে বলে আমি হচ্ছি শুভ্রা। তখন জিজ্ঞেস করে তোকে কে মেরেছে, তখন বলে বলাই চক্রবর্তী। এটা বলার পরই দামিনী কিন্তু অজ্ঞান হয়ে যায়। তখন লোকে স্তম্ভিত হয়ে যায়, কি করে এটা সম্ভব যে বলাই চক্রবর্তীর মৃত্যু তো আগে হয়েছে, শুভ্রার মৃত্যু পরে হয়েছে, তাহলে বলাই চক্রবর্তী কী করে শুভ্রাকে হত্যা করলো। তখন কুঞ্জগুণিন তার যুক্তি দিয়ে বোঝায় বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা কোনো শরীরই বা কোনো মানুষের উপর ভর করেছে, ঠিক যেমন দামিনীর উপর ভর করলো শুভ্রা, সেই রকমই কারোর উপর ভর করেছে, ভর করে শুভ্রাকে হত্যা করেছে। লোকে সেটাই বিশ্বাস করতে থাকে। এরকম সময় কৈলাস ডাক্তার এসে উপস্থিত হয়। কৈলাস ডাক্তার এসে তার যুক্তি দেখাতে থাকে এবং কুঞ্জগুণিনকে ভয় দেখায়, দ্বারা আমি এমন ভুলভাল ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে দামিনীকে হত্যা করবার, তোর নামে গিয়ে পুলিশে রিপোর্ট দেবো, তুই মানুষকে ভুলভাল বোঝাচ্ছিস, ভুল দিকে পরিচালিত করছিস। সেই সময় সবাই সেখান থেকে সরে যায়, কুঞ্জগুণিন চলে যায়। কৈলাস ডাক্তার ইঞ্জেকশন ওষুধ দিয়ে দামিনীকে ঘুম পাড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকে গ্রামেতে একটা অদ্ভুত ভয়ের একটা আতঙ্ক, সন্ত্রস্ত হয়ে থাকার একটা পরিবেশ বিরাজ করতে থাকে। সকলেই কানাঘুষো করতে থাকে, আড়ালে বলাবলি করতে থাকে এবং এক্ষেত্রে ধীরেন যেন আস্তে আস্তে মানুষের চোখের কাছে, মানুষের চোখে অপরাধী হয়ে যায়। ধীরেনের যেহেতু বোন ছিল শুভ্রা, তাই শুভ্রাকে হত্যা করেছে বলাই চক্রবর্তী, এই কথাটা সবাই বিশ্বাস করতে থাকে এবং নানান ধরনের টুকিটাকি কথাই নিয়ে তার কানে আসতে থাকে এবং সকলে তাকে যেন লজ্জার চোখে, ঘৃণার চোখে একটু দেখতে থাকে। এরকম ভাবে হয়তো শুভ্রা কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়েছিল, তাই হয়তো এরকম পরিণতি হয়েছে। এরকম সে স্কুলের মাস্টার, একটা স্কুলে চাকরি করে, সেখানে ছাত্রদের পড়াতে গিয়ে ছাত্ররাও যেন তাকে অবিশ্বাসের চোখে দেখে, অপরিচিত অজানার চোখে দেখতে থাকে, সেও যেন পড়ানোর শক্তি হারিয়ে যায়। তার এই ঘটনাটা প্রচার হওয়ার পর স্কুলেও একটা চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করতে থাকে। স্কুলের সেক্রেটারি তাকে নির্দেশ দেয় যে 1 মাসের জন্য তুমি ছুটি নাও, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে তারপর স্কুলে এসো। মানে সমাজ থেকে যে সে যেন একঘরে হয়ে যাচ্ছে, এই রকম বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়।
এর পরের অংশে দেখা যাচ্ছে যে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় যেহেতু ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের গভীর অনুরাগী বা পাঠক ছিলেন, তাই এখানে শেষাংশে সেই তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করছেন যে তার মনের মধ্যে সবসময় এই প্রশ্ন জাগতে থাকে যে সত্যি শুভ্রাকে কে হত্যা করলো, শুভ্রা কেনই বা এরকম অকালে তার প্রাণ চলেই বা গেল কেন, সে তো আমার বোন, সে তো সুন্দর স্বাভাবিক একটা সুস্থ জীবন পেয়েছিল। তার মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন, খুঁটিনাটি এবং এই সমস্ত ভূত প্রেত অশরীরী আত্মা এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। তা আমাদের পরের অংশে দেখি যে সে 1 মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে থাকে, কিন্তু তার মনের মধ্যে অস্থির অচলাবস্থা কিছুতেই কাটে না। একদিন সন্ধ্যাবেলায় তার স্ত্রী হচ্ছে শান্তি, সে তার পিসি খেন্তির মতামত অনুযায়ী যে পুকুরের ঘাটের কাছে একটা বাঁশ 2 ডগা পুড়িয়ে রেখে দিয়েছিল। তাতে খেন্তি পিসি তাকে বুঝিয়েছিল যে অশরীরী কোনোভাবেই এই বাঁশকে ডিঙিয়ে আসতে পারবে না। একদিন সন্ধ্যাবেলায় তার আমাদের গল্পের অন্যতম নায়ক ধীরেনের মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমাকে এর উত্তর জানতেই হবে, শুভ্রাকে কে মারলো এবং কেন মারলো। তাই এর জন্য আমাকে কি করতে হবে না, অন্ধকারে সেই বাঁশ ডিঙিয়ে যেতে হবে। অর্থাৎ সেও লাস্টে কুসংস্কারের কাছে নতি স্বীকার করছে। সে শিক্ষিত স্কুল মাস্টার, সে যুক্তিবাদী, একসময় যে কুঞ্জগুণিনকে আসতে বাধা দিয়েছে সেই কিন্তু কুসংস্কারের কাছে হার মেনে একদিন সন্ধ্যাবেলায় সবাই যখন ঘরে ঢুকে যাচ্ছে সে তখন সেই পুকুরের কাছে চলে যাচ্ছে বাঁশ ডিঙিয়ে। শুভ্রার সঙ্গে যেন সে কথা বলতে চাইছে, সেও বিশ্বাস করছে শুভ্রার অশরীরী আত্মা হয়তো ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছু বলতে চায়। তাই সন্ধ্যাবেলায় যখন ঘাটের কাছে যাচ্ছে, কিছুক্ষণ থাকার পর অদ্ভুত একটা গোঙানি বা আওয়াজ, যেটা স্বাভাবিক মানুষের থেকে হয় না, এরকম আওয়াজ শুনতে পাচ্ছে। দামিনী বাইরে বেরিয়ে আসছে, এসে দেখছে যে ধীরে নিজের নাম করেই নিজেকে ডাকছে এবং তার আওয়াজের মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, যে পরিবর্তনটা অশরীরী ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। এবং তার মুখ থেকে, ঠোঁট থেকে রক্ত চিবুক দিয়ে গড়িয়ে পড়ছে। অদ্ভুত বিভৎস দৃশ্য। এই দৃশ্য দেখার পর গ্রামের লোক ছুটে আসছে এবং গ্রামের লোক আবার কুঞ্জগুণিনকে ডাকছে। সেই কুঞ্জগুণিন যথারীতি দামিনীর মতো তাকে, তার উপরেও তার ওঝাগিরি, কুসংস্কার, অন্ধবিশ্বাসের শিক্ষা ফলাচ্ছে, তাকে বেঁধে রাখছে, তার নাকের সামনে কাঁচা হলুদ শেষে পুড়িয়ে ধরছে এবং তখন সে স্বীকার করছে, যেন নিজের মুখ দিয়ে বলছে, আমি হচ্ছি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। এই হচ্ছে গল্পের শেষাংশ। আসলে এই গল্পটার মধ্যে দিয়ে লেখক আমাদের এই বার্তাটা দিতে চেয়েছে যে গ্রাম বাংলায় অন্ধবিশ্বাস, কুসংস্কার, অশরীরী আত্মার প্রতি তাদের একটা দুর্বলতা, বিশ্বাস যে কোন পর্যায়ে চলে গেছে সেটা বোঝানোর চেষ্টা করেছে। সেখানে কিছু শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেও শেষে তাদেরও মনস্তত্ত্বে সমাজের ওই কুবিশ্বাস, অন্ধবিশ্বাসগুলো প্রভাব পড়ছে, যার ফলে শিক্ষিত মানুষ হয়েও সেও কিন্তু অন্ধবিশ্বাসের কাছে নতি স্বীকার করছে, হার মেনে নিচ্ছে, যেমনভাবে ধীরেন মেনে নিয়েছে। এই হচ্ছে মূল বক্তব্য। আশা করি সকলে উপকৃত হবে। ধন্যবাদ।